এটি একদম মৌলিক প্রশ্ন যে ঐকমত্য কমিশনে যখন আপনারা বসেন এবং যতদিন বসেছেন এবং বাংলাদেশ টেলিভিশনে সেটি সরাসরি সাধারণ মানুষ দেখেছেন, আমরা গণমাধ্যম কর্মী হিসেবে আমাদের আগ্রহের কেন্দ্রবিন্দু থেকে আমরা দেখেছি যে বিভিন্ন বিষয়ে যতগুলো আলোচ্যসূচি ছিল আপনাদের মধ্যে অনেক সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে এবং সেই আলোচনার একটা পর্যায়ে হয়তো বা কেউ কেউ ওয়াকআউটের ঘটনাও ঘটেছে, 1 মিনিটের জন্য ওয়াকআউট করেছেন, ফিরেছেন। কিন্তু হঠাৎ করে এই ঐক্যমত্যে কোথায় যেন এক ধরনের অনৈক্যের সুর দেখা যাচ্ছে এবং বিশেষ করে পিআর ইস্যুটিতে দেখা যাচ্ছে রাজনৈতিক একটা মতবিরোধ তৈরি হচ্ছে এবং কেউ কেউ বলার চেষ্টা করছেন যে পিআর ছাড়া তারা নির্বাচনই হতে দেবেন না। সব মিলিয়ে কি আপনার মনে হয় যে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনকে সামনে রেখে এই মুহূর্তে আসলে রাজনৈতিক দলগুলোর যে ধরনের ঐক্যের প্রচেষ্টা বা ঐক্যের চিত্র সাধারণ মানুষ দেখতে চায় সেটি আছে? আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সবাইকে সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। নির্বাচন হতে দেব না এই ধরনের বক্তব্য আসলে কাকে সহযোগিতা করবে? সেটা কারোর জন্যই তো মঙ্গলজনক নয়। কেননা একটা গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়া ব্যাহত হলে সবার আগে পতিত ফ্যাসিস্টরা লাভবান হবে এবং তাদের দেশি বিদেশি মিত্ররা লাভবান হবে এবং বাংলাদেশ একটা বিপজ্জনক খাদের দিকে অগ্রসর হবে। আমাদের অর্থনৈতিক অবস্থা এখন যে জায়গায়, সেটা দ্রুত একটা রাজনৈতিক স্থিতিশীলতা দাবি করছে অর্থনীতিতে ঘুরে দাঁড়ানোর জন্য। রাজনৈতিক স্থিতিশীলতার বদলে যদি সংকট সৃষ্টি হয় তাহলে সেটা আরও ক্ষতিগ্রস্ত হবে অর্থনীতি, ফলে আমরা আরও বড় ধরনের সংকটের মধ্যে পড়ব। এই প্রেক্ষাপটগুলো বিবেচনার মধ্যে রাখা দরকার। তার সাথে ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার একটা ক্ষেত্র আমাদের বঙ্গোপসাগর কেন্দ্রিক আছে। এই সব জায়গায় বিবেচনায় বাংলাদেশে দ্রুত একটা গণতান্ত্রিক উত্তরণ এটা আমাদের প্রয়োজনীয়। কিন্তু এই উত্তরণ আবার এই রকম নয় যে যে আত্মত্যাগের মধ্য দিয়ে অভ্যুত্থান হলো সেই আত্মত্যাগ বৃথা যাবে, কিংবা আত্মত্যাগের আকাঙ্ক্ষা যে আত্মত্যাগের মধ্য দিয়ে তৈরি হয়েছে একটা গণতান্ত্রিক বাংলাদেশ, সেটাকে কোনোভাবে আন্ডারমাইন করা যাবে, সেটাকে একপাশে ঠেলে দেওয়া যাবে। সে কারণেই আমরা, যেমন লড়াইটা ছিল সরকার এবং শাসন ব্যবস্থা বদলের, সেটাকে স্পষ্ট করেই কিন্তু ব্যাখ্যা দেওয়া হয়েছে। আপনি যদি দেখেন যে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে আমাদের দলের দিক থেকে তো আমরা এটা একটা কনস্ট্যান্ট ব্যবস্থা ছিল যে বাংলাদেশের শাসন ব্যবস্থা বলেন, কাঠামো বলেন, রাষ্ট্র ব্যবস্থা বলেন, সেটা নিজেই একটা স্বৈরাচারী কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট চেহারা নিয়েছে এবং সেই ব্যবস্থার বদল না ঘটিয়ে আমরা আসলে আর এগোতে পারবো না। শেখ হাসিনা এই ব্যবস্থাটারই কাণ্ডারি হিসেবে কিংবা তার কেন্দ্রে বসেছিল এবং এই ব্যবস্থার সুবিধা নিয়ে আরও বেশি করে ফ্যাসিস্ট নিজের যত রকম বৈশিষ্ট্য আছে সেগুলোকে আরও বাড়িয়ে তোলা, সেগুলো তারা করেছেন। কাজেই শেখ হাসিনার অপসারণে একটা লক্ষ্য আমাদের অর্জিত হচ্ছে, কিন্তু পুরো ব্যবস্থাটা না বদলালে আমরা যে সংকটগুলোর মধ্যে আছি সেটা, এমনকি ধরেন ভোটাধিকারের যে জায়গা, সেটা অর্জিত হবে না। এটা ছিল বক্তব্য আমাদের দিক থেকে। আপনি যদি এই জিটিভিরও বিভিন্ন টক শোতে হোক, দেশের বিভিন্ন টেলিভিশনের বিভিন্ন টক শোতে হোক, অথবা আমাদের সভা সমাবেশে, মিছিল মিটিংয়ে আমরা যে ধারাবাহিক লড়াই করেছি দুর্দণ্ড প্রতাপের মধ্যেও, সেইখানে আমরা এই কথাগুলো কিন্তু বারবার করে বলেছি এবং জনগণের মধ্যে সে কারণেই একটা সচেতনতাও তৈরি হয়েছে যে এই যে আজকে যে অবস্থা, এই অবস্থাটা বদলাতে হবে এবং নতুন ব্যবস্থা কায়েম করতে হবে। ফলে আমরা যখন বলেছি রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক রূপান্তর দরকার, সেই জায়গা থেকে রাষ্ট্র সংস্কারের প্রশ্ন এসছে। বিএনপির মতো বড় দল রাষ্ট্র মেরামতের প্রশ্ন তুলেছে এবং আমরা এই সব প্রেক্ষাপটে আমাদের দিক থেকে বলেছিলাম একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত দরকার, যেটা আসলে পুরনো ফ্যাসিস্ট বন্দোবস্তটাকে বদলে ফেলবে। এবং এইটা নামের দিক থেকেই পার্থক্য, কিন্তু এসেন্সে মর্মবস্তুতে খুব বেশি পার্থক্য যে আছে তা না, যে আমাদের বদলাতে হবে। এখন সেই জায়গায় পদ্ধতিগত জায়গাটা কি হবে? আকাঙ্ক্ষার রূপায়ণ যদি বলেন, তাহলে সত্যের খাতিরে বলতে হবে যে হ্যাঁ, আমরা গণসংহতি আন্দোলন আমাদের দলের দিক থেকে আমরা আমাদের প্রস্তাবনা হাজির করেছি, সেটা যে মাত্রাই জনগণের কাছে উপস্থিত হোক। আমরা সোশ্যাল মিডিয়া, আমাদের সভা সমাবেশ, রাজনৈতিক সংগ্রাম, লিফলেট, প্রচার নানাভাবে মানুষের মধ্যে নেওয়ার চেষ্টা করেছি এবং এইটা বারবার বলার চেষ্টা করেছি যে বিদ্যমান ক্ষমতা কাঠামোটা গঠনগত দিক থেকে স্বৈরাচারী কর্তৃত্ববাদী এবং ফ্যাসিস্ট প্রবণতা সম্পন্ন
এবং এইটার মধ্যে গণতান্ত্রিক করতে হবে, এটার মধ্যে বদল না আনলে, গণতান্ত্রিক না করলে, অর্থাৎ ক্ষমতার ভারসাম্য সৃষ্টি না করলে জবাবদিহি আসবে না এবং আমরা ওই অবস্থা থেকে বদলাতেও পারবো না। এইটা কিন্তু মানুষের মধ্যে একেবারে যে যায়নি তা না, গিয়েছে। মানুষ এই বক্তব্য গ্রহণ করেছে, কারণ তারা নানানভাবে এটাকে তাদের জীবনে উপলব্ধি করেন। এবং আমাদের দলের 14 দফা কিংবা গণতন্ত্র মঞ্চ আমরা যখন গঠন করলাম, আমরা 14 দফা দিয়েছি মঞ্চগতভাবেও। বিএনপি এর পরে 27 দফা নিয়ে এসছে, তারপরে আমরা আবার যুগপৎ আন্দোলনে 31 দফা তৈরি করেছি। এগুলো কিন্তু ছিল হচ্ছে মানে ভবিষ্যতের কি করা দরকার সেইটার জায়গাতে। অভ্যুত্থান যখন হলো, বিশেষভাবে ছাত্র আন্দোলন, কোটা বিরোধী আন্দোলন, কোটা সংস্কারের আন্দোলনটা যখন একটা বড় গণ অভ্যুত্থানের রূপে পরিণত হলো, সেইটা তো তখন হলো যখন কোটা সংস্কারের উপর একটা ব্যাপক অত্যাচার, হত্যাযজ্ঞ নেমে আসলো। এবং সেই আন্দোলনের মধ্যে কিন্তু সমস্ত রাজনৈতিক শক্তি, শ্রেণী পেশার সংগঠন, দেশের সাধারণ মানুষ সবাই যুক্ত হয়ে পড়েছে। একসময় তো ছাত্রদের উপরে হামলা করতে করতে ক্যাম্পাসগুলো সব ভ্যাকেট করে দিয়েছে, তাদেরকে মানে বিক্ষিপ্ত করে দিয়েছে। কিন্তু সেই আন্দোলনকে আবার আমরা দেখেছি যে একদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসছেন, এই যে প্রাইভেট পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছেন, তারা আন্দোলন করেন এবং এটার সাথে সাধারণ মানুষ যুক্ত হয়ে পড়েছে, একেবারে শ্রমজীবী তরুণরা যুক্ত হয়ে পড়েছে। এবং এর সাথে সমর্থনে এগিয়ে এসছেন ব্যাপকভাবে অভিভাবক সমাজ। যখন রাজনৈতিক দল কিংবা সংগঠিত রাজনৈতিক কর্মীদেরকে ছাপিয়ে সাধারণ মানুষ, যারা ঠিক ওইভাবে রাজনীতির সাথে সরাসরি প্রত্যক্ষভাবে সংশ্লিষ্ট না, দল করেন না, তারা ঝাঁপিয়ে এসে আন্দোলনের অগ্রভাগে চলে আসেন, তখন বুঝতে হবে যে পুরো সমাজ জেগে উঠেছে। এবং ওইটাই গণ অভ্যুত্থান। সেই অভ্যুত্থানটা হয়েছে, সমস্ত হত্যাযজ্ঞ মোকাবেলা করেছে, হাজার হাজার মানুষ নিজেদের আত্মোৎসর্গ করেছেন। এর ফলে যেটা হয়েছে যে আকাঙ্ক্ষাটা আরও অনেক উচ্চতায় উঠেছে, বেড়ে গেছে যে না, এত আত্মত্যাগের পরে আমরা আরও কিছু চাই। এখন এই প্রশ্নটা আমাদেরকে বিবেচনার মধ্যে নিতে হবে। সেটা হচ্ছে এই যে আমরা যে প্রশ্নগুলো আমরা তুলেছিলাম আন্দোলনের মধ্যে, সেই প্রশ্নগুলোকে প্রসারিত করার দাবি বিভিন্ন মহল থেকেই উঠছে, এমনকি রাজনৈতিক দলের জায়গা থেকে উঠছে। আমরা যারা আন্দোলনে ছিলাম তারাও আমরা এখন বলছি যে না, আর একটু প্রসারিত করতে হবে। কিন্তু একটা বৈশিষ্ট্য খেয়াল রাখা দরকার, যে আমরা এখন এইটা কিভাবে অর্জন করব। আমরা পদ্ধতিগত দিকটার ক্ষেত্রে আমরা মানে গুরুত্ব আরোপ করেছি, কারণ আমরা এই কথাটা বলেছিলাম যে রাজনৈতিক শক্তিগুলো এবং আমাদের জনগণ, বিশেষত অগ্রণী ছাত্র সমাজ, তারা সবাই তো এটাতে অংশ নিয়েছেন। এবং অগ্রণী ছাত্র সমাজের একাংশ যখন পলিটিক্যাল পার্টি করলো, তখন পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে দিয়েই মোটামুটিভাবে জন আকাঙ্ক্ষার একটা প্রকাশ করছে। কিন্তু আমরা তো ভিন্ন ভিন্ন পলিটিক্যাল পার্টি, সবাই যে একমত হয়ে যাবে ব্যাপারটা এরকম না। আকাঙ্ক্ষার রূপায়ণ যতটুকু আগে হয়েছিল, সেখান থেকে কতদূর আমরা অগ্রসর হব, সেটা কিন্তু সবাই 5ই আগস্টের পরে প্রকাশ করা শুরু করলেন, এর আগে কিন্তু করেননি। ফলে কেউ যদি বলেন না এটা অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, সেটা তো 5 আগস্টের আগে তুললে একরকম প্রশ্ন আসে। হ্যাঁ, তার মানে 5 আগস্টের পরে কোনো কিছুই তোলা যাবে না এরকম আমি বলছি না, কিন্তু সেটা বাস্তবায়নের পদ্ধতিটা কি হবে। যে কোনো আকাঙ্ক্ষাই আপনি মনে করতে পারেন এটা জন আকাঙ্ক্ষা, অবশ্যই তার মধ্যে জন আকাঙ্ক্ষা আছে, কেউ না কেউ তার পেছনে আছে, জনগণের কোনো না কোনো অংশ তার পেছনে আছে। কিন্তু এইটা বাস্তবায়নের পদ্ধতিগত জায়গাটা তো গণতান্ত্রিক হওয়া দরকার। এক হচ্ছে আপনি মানে শক্তি পরীক্ষায় জিতে গেলেন, তার মধ্যে দিয়ে আপনি এটা বাস্তবায়ন করতে পারেন, যেটা আরেকটা অভ্যুত্থান, বিপ্লব ইত্যাদি দাবি রাখে। আমরা কি এখন সেই পথে হাঁটবো? সেটা কি খুব বেশি আন্দোলনকারী শক্তিগুলোর মধ্যে ঐক্য রক্ষা করবে, নাকি একটা বিভাজন সৃষ্টি করবে এবং নিজেদের এই সংকট থেকে সংঘাত মানে অনেক ধরনের মানে বিপদের জায়গা ডেকে নিয়ে আসতে পারে, শক্তিগুলো আনতে পারে। আমি কথাটা একটু খেলে জনগণের জন্য এটা জিনিসটা করা দরকার। তাহলে আমরা একটা ঝুঁকিপূর্ণ রাস্তায় যাব, নাকি আমরা আসলে আন্দোলনে যেহেতু অনেকগুলো শক্তির সমষ্টিগত একটা লড়াই হয়েছে, তাহলে তাদের মধ্যে ন্যূনতম যে ঐকমত্য হয় সেটা নিয়ে এগোবো। সরকারের কাজ হবে এটাকে ফ্যাসিলিটেট করা, এটা এগিয়ে নিতে সহায়তা করা। তাহলে আমি আপনি অমুক মানে আমরা 10 জন 15 জন 30 জন 50 জন, 50টি দল, 50টি গ্রুপ, তারা বিভিন্ন চিন্তা করেন, সেখান থেকে যতটুকু আমাদের ঐকমত্য হবে ততটুক আমরা একটা এগোলাম। যেগুলো বিষয়ে আমাদের ভিন্ন মত আছে সেটার মীমাংসা জনগণ করে দেবে। কীভাবে মীমাংসাটা হবে? একটা হচ্ছে বললাম শক্তি পরীক্ষার মধ্যে দিয়ে, আরেকটা হচ্ছে জনগণের কাছে যান, জনগণ নির্বাচনের মধ্যে ভোট দিয়ে যাদেরকে বিজয়ী করবে তারা সেটা বাস্তবায়ন করবে। এই কিন্তু পদ্ধতিগত জায়গা।
একটা শান্তিপূর্ণ গণতান্ত্রিক উত্তরণে যদি যেতে চান তাহলে এটাই পদ্ধতিগত জায়গা, যে জনগণই হচ্ছে ক্ষমতার সর্বোচ্চ কেন্দ্র জাগতিক জীবনে, তাই না? রিপাবলিকে আপনি জনগণের হাতে ক্ষমতার ন্যস্ত থাকে, তো জনগণই ঠিক করে দিবেন যে আসলে তারা কোনটা চান। সেটার জন্য নির্বাচন প্রয়োজন। এখন নির্বাচন মানে কোন নির্বাচন? একটা প্রতিনিধিত্বমূলক নির্বাচন। প্রতিনিধিত্বমূলক মানে একটা ব্যবস্থা, মানে যতক্ষণ আপনি তৈরি করছেন ততক্ষণ আপনার কাঠামোটার মধ্যে আপনি যেটার উপরে দাঁড়িয়ে আছেন সেই জায়গাটাকে ওইটা ভেঙে দেওয়ার মতো ঐকমত্য তৈরি হয়নি। কিন্তু যদি আপনি বলেন যে না এটা আমি মানি না, তাই না মানার জায়গাটাতে ঐকমত্য হয়নি, ফলে তার মীমাংসা আপনাকে তাহলে শক্তি পরীক্ষার মধ্যে দিয়ে করতে হচ্ছে, আর না হয় আপনি নির্বাচনের মধ্যে দিয়ে করবেন। এখন শক্তি পরীক্ষার বিপদের কথা আমি আগেই সেটা একটু জানতে চাচ্ছিলাম, আমরা আগেই বললাম যে শক্তি পরীক্ষার বিপদের জায়গাটা আমরা বলছি যে পতিত শক্তি এবং তাদের নানান ধরনের যারা পৃষ্ঠপোষক দেশি বিদেশি শক্তি, তারা একটা সম্ভাব্য এই আন্দোলনকারীদের মধ্যেকার অন্তর্কলহ কিংবা দ্বন্দ্বের অপেক্ষা করছে এবং এইটাকে কাজে লাগিয়ে তারা তাদের সুবিধা নিতে চাইবে, ফলে আমরা একটা খাদে পড়তে পারি। সে কারণে আমাদের মতামতটা হয়েছে যে শান্তিপূর্ণ গণতান্ত্রিক উত্তরণে আমরা যাই, আমাদের মধ্যে যতটুকু ঐকমত্য আছে সেটা তো আমরা সবাই মিলে যা করবই, কারণ ঐকমত্যের ঘোষণা দিয়েছি, সেটা আইনি বাধ্যবাধকতা আমরা তৈরি করতে পারি। আর দুই হচ্ছে যেগুলো আমাদের ভিন্ন মত আছে সেটা আমরা নির্বাচনে নিয়ে যাই, জনগণ যাকে ভোট দিবেন এটাই গণতান্ত্রিক উপায়। আমার প্রতিপক্ষকেও যদি কিংবা আমি যাদেরকে পছন্দ করি না, যাদের সাথে আমরা একমত নই রাজনৈতিকভাবে কিংবা বিরোধী শক্তি ধরুন, তারাও যদি জনগণের পক্ষ থেকে রায় পায় তাহলে তারা সেটা করবে, সেটা আমাদের মেনে নিতে হবে, সেটাই গণতান্ত্রিক জায়গা। এই কারণে আমরা বলছি যে নির্বাচনের মধ্যে দিয়েই ভিন্ন মতের মীমাংসা হতে হবে। আচ্ছা, এখন আসেন যে কোনো দল মনে করছে না রাজপথে, আলোচনার টেবিলেও তারা আছে কিন্তু রাজপথে থাকতে পারে। রাজপথে থাকার বিষয়টা তো একটা দলের গণতান্ত্রিক অধিকার। এখন এইটা অনেকটা এইরকম হতে পারে যে না আপনি আসলে শক্তি পরীক্ষার দিকে অগ্রসর হতে চাচ্ছেন, তাহলে আমরা বলবো যে আপনি সংকটের দিকে ডেকে নিয়ে আসছেন। আর আপনার যদি এটা হয় যে না আমি জনগণকে আমার পক্ষে আনার চেষ্টা করছি, আমি এখন থেকেই প্রচার করছি, এমনকি এটা নির্বাচনী প্রচারেরই একটা প্রাক অংশ, এটাও হতে পারে যে আপনি আসলে ভবিষ্যৎ নির্বাচনে আপনার পক্ষে মতামত সৃষ্টি করাটার কাজটা এখন আন্দোলনের মধ্যে দিয়ে করছেন, সেইটা যে কোনো দলের কৌশল হতে পারে। এখন এইটা একটাই জিনিস খেয়াল রাখা দরকার প্রত্যেকেরই, কারণ স্টেক হোল্ডার আমরা সবাই, এবং আমাদের ক্ষতির যদি হয় আজকে সেটা কিন্তু সবাইকেই ভোগ করতে হবে। কাজেই প্রত্যেক স্টেক হোল্ডারের যেটা স্মরণে রাখা দরকার যে আমরা জনমত সৃষ্টি করতে পারি, আমার পক্ষে জনগণের মতকে নিয়ে আসার কাজটা করতে পারি, কিন্তু সেটা করতে গিয়ে আমরা যাতে একটা ভয়ঙ্কর অনৈক্য এবং সংঘাত ডেকে না নিয়ে আসি, এই সতর্কতা না থাকলে আমরা একটা উত্তরণটাকে যথার্থ করতে পারবো না। এই যে আপনি বারবার বলছেন যে অনৈক্যের যে এক ধরনের ঝুঁকি রয়েছে, তাহলে সেই ঝুঁকিটা তৈরি হওয়ার আগেই কি আসলে এই বিষয়ে এক ধরনের ঐক্যমত তৈরি করা গেল না? মানে না গেলে সেটার কারণ কি? মানে এই ঝুঁকিটা সম্পর্কে তো আপনারা সবাই অবগত নিশ্চয়ই, যারা মাঠে গেছেন, যদি কেউ শক্তি প্রদর্শন করে তার সেই দাবি আদায় করার চেষ্টা করেন তারাও নিশ্চয়ই অবগত, কারণ আপনারা তো 5 আগস্ট পরবর্তী আমরা দেখেছি যে সবাই একত্রে মিলছেন, এবং যখনই কোনো ধরনের সংকট তৈরি হচ্ছে, আপনি যে পতিত ফ্যাসিস্টের কথা বলছেন, তারা যখনই কোনো সংকট তৈরির চেষ্টা করছে আমরা দেখছি আপনারা একত্রিত হচ্ছেন, তাহলে এই সংকট বা এই ঝুঁকি সম্পর্কে কি তারা অবগত না? না, তারা অবগত তো আছেনই, এবং তারাও যখন বক্তব্য রাখছেন তারাও বলছেন যে না তারা এরকম কোনো সংকট সৃষ্টি করছেন না, নির্বাচন প্রশ্নে সবাই তাদের অঙ্গীকার ঘোষণা করছেন, মধ্য ফেব্রুয়ারির মধ্যে সবাই নির্বাচন চান। তো সেক্ষেত্রে ধরেন নির্বাচনের বিষয় নিয়ে, পরিবেশ নিয়ে কিংবা নির্বাচন কতটা ফেয়ার হবে এগুলো নিয়ে নানান প্রশ্ন আছে, সেই সব বিষয় নিয়ে আমরা আলোচনা করার পক্ষপাতী, এবং আমরা তো আমরা নিজেরাই এই প্রশ্ন তুলছি, এবং আমরা বারবার বলছি যে নির্বাচনের পরিবেশকে ঠিক রাখতে গেলে এবং সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করতে গেলে আমাদেরকে অবশ্যই এই পরিবেশ ঠিক করতে হবে, এবং সেটার জন্য আমরা বলছি যে সর্বদলীয় এবং বিশেষভাবে নির্বাচন কমিশন এবং সরকারেরও সেখানে অংশ থাকতে হবে, একটা পরিবেশ মনিটরিং কমিটি করা দরকার, যাতে করে বিভিন্ন জায়গায় যে সমস্যাগুলো হতে পারে সেগুলোর সমাধান আনা যায়, এবং সেটা এখন থেকেই করা উচিত। কিন্তু এটা গেলে একটা দিক, তারা কেউ কিন্তু বলবেন না যে আমরা নির্বাচনে রয়েছে। এই কারণে আমরা সতর্কতার কথাটা বলছি যে আন্দোলন আপনি করছেন করেন, জনমত আমরা এখনো দেখছি এটাকে আন্দোলনটা হচ্ছে আসলে মূলত জনমতকে নিজেদের পক্ষে আনার চেষ্টা। এইটা এভাবে কেউ করতে পারেন, আরেক দল আরেকভাবে করতে পারে, হ্যাঁ, কিন্তু আমরা প্রত্যেককে এটা স্মরণ করিয়ে দিতে চাই যে আমরা যে পথে হাঁটছি সেই পথটাতে আমরা যদি সতর্ক না থাকি, পিছলে পড়ার কিংবা যে কোনো ধরনের ঝুঁকিটা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে।